অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। মাদ্রাসার এক পিয়ন সহ আটক ৩। ২ দিন পর মামলা দায়ের। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৫ বাংলাদেশি সহ নিহত ১১, আহত আরও ৩৩। স্বজনদের আহাজারি। এবং মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। অবশেষে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেল রানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফআর টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ। সেনা বিমান, নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার হন বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানোর জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে। তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল। এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে ভিতরের, আমরা যখন হাসপাতালে আসলাম তখন দেখতে পেলাম যে তার ডাক্তাররা বলছেন যে ওর নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছেই। যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। আমরা ওকে সেইভাবে সবসময় আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম। সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সোহেল 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনই চলতো পুরো সংসার, মিটতো ছোটদের লেখাপড়ার খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো। একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়াল টুল কিনে আছে, একটা আগলা দেখতে করো, যেটা আছে আমার করে আগলা আছে। সে সর্বোপরি সে একজন পরোপকারী ছেলে ছিল। ময়না তদন্ত শেষে সিঙ্গাপুর থেকে দ্রুতই সোহেল রানার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরও অবনতি হলে সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে এ ঘটনায় মাদ্রাসার এক পিয়ন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 5 জনে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না তার স্বজনরা। রাফির সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
রাফির ভাই নোমান জানিয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই, এটা বলছিল। চিকিৎসক জানায়, রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। ১ ২ নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়ায় শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। এদিকে পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এ ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবেন। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন সহপাঠী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ১৭ই মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার 2 দিন পর মামলা হয়েছে। বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন নুসরাতের ভাই। এতে মুখোশধারী 4 জন ও তার সহযোগীকে আসামি করা হয়েছে। প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনে টহল দিতে শুরু করেছে বিজিবি। মোতায়েনের দ্বিতীয় দিনেই কার্যক্রম শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। সেই সঙ্গে 22 বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 17 বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় 8,500 মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় 22 বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে, এটা বন্ধ করা এবং আমাদের নিয়মিত বা রুটিন যেই আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বর্ডার বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসন জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 11 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 33 জন। স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার।
আর্থিক সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে ধার দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় আলামিন। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আলামিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার পরিবার। আমার 3 ছেলে, এই প্রথম ছেলে আমি অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা ঋণ করিয়া আর বিদেশ পাঠাইছি, একটু হয়তো ভবিষ্যতে আল্লাহ যদি দান করে তারে ঋণ টিন করিয়া এবং জায়গা জমি বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। সরকারের কাছ থেকে আবেদন যেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে সহযোগিতার একটা আবেদন করছি, আর দ্রুত যেন লাশটা আনার ব্যবস্থা করে। মন্ত্রিসভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের হার গেল বছরের তুলনায় কিছুটা কমেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাস্তবায়িত সিদ্ধান্তের হার 66.67%। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক। এতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া আগুনের ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নি নির্বাপক সরঞ্জামগুলো নবায়ন করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, আগুনের ঝুঁকি তেমন না থাকলেও ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবনে। আগামীতে ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ষাট 70 বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভ্যালু করেছি। ঝুঁকিপূর্ণ মানে ওরকম না, আর্থকুয়েক যদি হয়। সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে ইনশাআল্লাহ। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোটি টাকার বরাদ্দ, বিশেষ অভিযান সহ সব পদক্ষেপই হার মানছে মশার দাপটের কাছে। ক্ষতিকর কয়েল সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ মহামারী রূপ নিতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কর্মী সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে নবগঠিত ওয়ার্ড, বিমানবন্দর ও কয়েকটি আবাসিক এলাকায় কাজ করতে পারেন না তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের ওষুধ ছিটানোর আধা ঘন্টা পরের দৃশ্য এটি। এখানে আগতরা মশার অত্যাচারে অতিষ্ঠ দীর্ঘদিন যাবৎ। বিপুল পরিমাণ জলাশয় ও খোলা জায়গার কারণে পুরো বিমানবন্দরই যেন মশার অভয়ারণ্য। এখানে জন্ম নেওয়া মশা ছড়িয়ে পড়ে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আসরের নামাজের পরে থেকে যে মশাটা লাগে সারা রাত্র মৌমাছির মতন ধরে। পৃথিবীর কোথাও এরকম মশা নাই, এই বিমানবন্দরে যে মশা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 129টি ওয়ার্ডের মধ্যে মশা দমন অভিযান চলে মাত্র 93টিতে। ওয়ার্ড প্রতি 4 থেকে 5 জন কর্মী কাজ করে বলে সব জায়গায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ছিটানো সম্ভব হয় না। ফলে জলাশয় আর ড্রেনগুলোতে মশার উপস্থিতি বাড়ছে ব্যাপক হারে। যে ধোঁয়াটা যে নাকে মুখে যায় ওইটা তো মনে করেন খুবই ক্ষতিকর। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া শুধু না, বিভিন্ন ভাইরাস মানব দেহের ক্ষতি সাধন করছে। চিকুনগুনিয়া দেখা দেয় তাহলে এটা মহামারী আকারে ধারণ করতে পারে এবং বর্ষায় এটা সমূহ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। মশাবাহিত রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে এসব এলাকায়। আসছে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। 24 ঘন্টায় মনে করেন মুসর টানা রাখান লাগে, শরীরের মধ্যে জড়ায় পরে গোটা হয়। মশার অত্যাচারে তো থাকা যাইতেছে না, মশাই নাগরিক এলাকার তখন আম করে খেদে ওনারাই থাকবে। মশা দমনের জন্য দক্ষিণে 26 কোটি টাকা এবং উত্তরে 21 কোটি টাকা বরাদ্দ রয়েছে। নিজস্ব লোকবল, মশক নিবারণী দপ্তরের কর্মী এবং বাইরে থেকেও দৈনিক চুক্তিতে লোক নেওয়া হবে পরিস্থিতি মোকাবেলায়। এই যে অ্যাপ্রোচ আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করি। 1 মাস 2 মাস পরে কচুরি পানা দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি ড্রেনগুলোও কিন্তু এরকম আমরা কিন্তু সচল কিন্তু এইভাবে রাখতে পারছি না। কর্মীর সংখ্যা আছে, স্বল্পতা আছে, আমরা কিন্তু এইগুলো দিয়ে কাজ করি। কিন্তু যখন আমরা বিশেষ কর্মসূচি যখন পালন করি তখন কিন্তু আমরা অতিরিক্ত করে 5 জন করে লোক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ে নেই। পাড়া মহল্লার ড্রেন, নির্মাণাধীন বাড়ি, আবদ্ধ জলাশয় সহ মশা জন্মানোর স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহায়তা চান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।
এদিকে লোকবল সংকটে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে নগর ভবনে নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি করেন। বর্ধিত এলাকায় পরিকল্পিত নগরায়নেরও আশ্বাস দেন মেয়র। এই 18টি ওয়ার্ড এটা একটা মডেল শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের জনবল কাঠামো এই 8-9 বছরেও অনুমোদন লাভ করতে পারেনি। আমলাতান্ত্রিক জটিলতা আমাদের উন্নয়নের পথে অত্যন্ত বড় ধরনের একটা বাধা। 7 কোটি 38 লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এতে করে নিম্ন আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা থাকল না। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 7 কোটি 38 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মওদুদ আহমদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। আজও রাজধানীর বিভিন্ন এলাকার বহুতল ভবন পরিদর্শন করেছে রাজুক। সকালে মহাখালীর আমতলী এলাকার কয়েকটি ভবন পরিদর্শনে গিয়ে সংকীর্ণ জরুরি বহির্গমন পথ সহ নানা অসঙ্গতি খুঁজে পান তারা। তবে অনেক ক্ষেত্রেই ভবনের নকশা দিতে গড়িমসি করায় পরিদর্শন কাজে বেগ পেতে হয় রাজুককে। এদিকে সকালেই রাজধানীর বাংলা মোটরের কনকর্ড টাওয়ারে অভিযান শুরু করে রাজুক। কনকর্ডের বিরুদ্ধে আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা না থাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক করে রাজুক। দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। দুপুরে মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। অভিযানে কাঠপট্টি থেকে মীর কাদিম নদীবন্দর পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সরেজমিনে দেখা যায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে কাঠের দোকান, চালকল সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে অবৈধ দখলদাররা। অভিযানে অবৈধ দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর কাঠ নিলামে তুলে 6,20,000 টাকা বিক্রি করা হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নদীর সংরক্ষণের ব্যাপারে সাধুবাদ জানাই সরকারকে। আমাদের নদীমাতৃক দেশ, অবশ্যই সাধুবাদ জানাই। দুঃখ তো হবেই, যেহেতু আমার নিজের স্থাপনা আছে, তারপরও সবকিছু মিলিয়ে সাধুবাদই জানাই। আমরা নদী ফিরাবার, নদীর চাই, যৌবন চাই। আমার নদীটারে ফিরাবার আমরা সৌন্দর্যভাবে দেখতে চাই। নেক্সট আবার দল না করতে পারে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী সেরকম প্রস্তুতি নেয়, যেমন আর কোনো দল না করতে পারে। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মীর কাদিমে শীতলক্ষা নদীর পাড়ে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, স্বপ্না, রাজধানীর আশেপাশের নদীগুলোকে আসলে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে নদী দূষণ মুক্ত এবং যে দখল মুক্ত করার জন্য বিআইডব্লিউটিএ যে অভিযান পরিচালনা করছে সেটি কিন্তু আজকে মুন্সিগঞ্জ এলাকায় পরিচালিত করা হচ্ছে এবং সেটি যে ধলেশ্বরী নদীর পাশে। তো আপনাকে যদি একটি তথ্য মুক্ত স্বপ্না আপনাকে জানাতে চাই যে এটি আসলে যে মুন্সিগঞ্জের মীর কাদিম এলাকায় এই অভিযানটি পরিচালনা করছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এটি আসলে এই প্রথমবারের মতন যে মীর কাদিম এলাকায় ধলেশ্বরী নদীর পারে অর্থাৎ মীর কাদিম এলাকার যে পাশে এই অংশটিতে কিন্তু এই প্রথমবারের মতন কোনো অভিযান পরিচালনা করা হলো অবৈধ দখলদারদের হাত থেকে নদীকে দখলমুক্ত করার জন্য। তো এই বিআইডব্লিউ কর্মকর্তারা যেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আপনারা জানেন যে নানান ধরনের যে স্থাপনাগুলো রয়েছে, আমরা যেটি দেখেছি যে এখানে আসলে মূলত যদি বলতে যাই যে চাতাল কল কিংবা কাঠের দোকান এরকম স্থাপনাগুলো কিন্তু আমরা এখানে বেশিরভাগ দেখতে পেয়েছি। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে মীর কাদিম নদী বন্দর থেকে আসলে যে আপনার মুন্সিগঞ্জ নদী বন্দর পর্যন্ত তারা আসলে প্রায় 150টির বেশি যে অবৈধ ছোট বড় স্থাপনা তারা চিহ্নিত করেছেন এবং সেই অনুযায়ী তারা আসলে তাদের আজকের এই অভিযানটা পরিচালনা করছেন। তো তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের এই অভিযানে আসলে এই এলাকাটিতে প্রায় 100 খানেকের মতন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সেই হিসাবে বলা যায় যে তারা যে চিহ্নিত করেছিলেন
বলছিলেন যে অবৈধ স্থাপনা, তার মধ্যে 2/3 কিন্তু তারা আজকে অবৈধ উচ্ছেদ করতে পেরেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই এলাকাটিতে একটি যে অবৈধ এই যে আপনার যে চাতাল কল ছিল, এবং চাতাল কলের একটি অংশ আসলে যে আপনারা জানেন যে নদীর জায়গার মধ্যে পড়েছিল। তো বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে চাতাল কল মালিকের তরফ থেকে আসলে কিছু সময় চাওয়া হয়েছিল, এবং সেটি আসলে পরিপ্রেক্ষিতে এখানে যেহেতু খাদ্যপণ্য মজুদ রয়েছে সেসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদেরকে যে চাতাল কল মালিককে 10 দিনের সময় দেওয়া হয়েছে, এবং সেই 10 দিনের মধ্যে যদি তারা আসলে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেন তাহলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা আবারও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, এই জায়গাটিতে এসে কিন্তু যে নদীর জায়গা দখল করে অনেকগুলো কাঠের দোকান আমরা দেখতে পেয়েছি। সেই কাঠের দোকানগুলোর বিরুদ্ধেও তারা আসলে আমরা জানি যে অভিযান চালানো হয়েছিল, এবং সেই কাঠের যে নদীর জায়গা দখল করে যে সকল কাঠের দোকানগুলো ছিল সেই কাঠগুলো তারা আসলে জব্দ করেছেন এবং সেগুলো নিলামে তোলা হয়েছিল, এবং 10 লাখ টাকা ভিত্তিমূল্য বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের তরফ থেকে তোলা হয়েছিল। কিন্তু তারপরে আসলে নিলামে তোলার পরে আসলে যে 6,20,000 টাকা পর্যন্ত এটির মূল্য উঠেছিল, এবং এক ব্যবসায়ী 6,20,000 টাকা মূল্যে কেটে নিয়েছেন। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা, সাধারণ মানুষ আসলে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। আর বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি বলেছেন যে এই জায়গাগুলো যাতে আসলে দখলমুক্ত করার পরে আবারও যাতে দখলে না নিতে পারে অবৈধ দখলদাররা, সেই জন্য আসলে তারা আসলে ওয়াকওয়ে এবং বনায়ন সহ রাস্তা তৈরি সহ বিভিন্ন ধরনের প্রকল্প তারা আসলে এখানে বাস্তবায়ন করবেন। তো এই ছিল আসলে আমার কাছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের যে বিআইডব্লিউটি উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্বপ্না। মুন্সিগঞ্জ থেকে বিআইডব্লিউটি এর অভিযানের খবর জানাচ্ছেন রিপোর্টার রবিন ভুইয়া। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 23 কেজি ওজনের 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সব প্রক্রিয়া শেষে বিমানটির একটি টয়লেটে অভিযান চালানো হয়। সেখানে বিশেষভাবে লুকানো অবস্থায় 200টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। যেহেতু এটা ওয়াশরুমে ছিল এবং একটা বক্সের মধ্যে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকানো ছিল, কাজেই এইটা আমাদের যে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয় যেটা এখানে সংশ্লিষ্ট যে কেরিয়ার তাদের কারো সম্পৃক্ততা থাকতে পারে। এই জন্য তাদের যে সুইপার এবং ক্লিনার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অস্ত্র মামলায় গ্রেফতার আসামিদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি। গতকালের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে শাটল ট্রেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর আজও বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা 12টার দিকে শাহ আমানত হলের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সেক্ষেত্রে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 6 শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে পিছপা হব না। অন্যদিকে সকাল থেকে কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শাটল ট্রেন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্ভর করে এই শাটল ট্রেনের উপর। এই শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। আমি একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষা আজকে আছে, ওই সময়টা আন্দোলন শুরু হলো। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। পুলিশ বলছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়কে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি পক্ষ বিশেষ উদ্দেশ্যে এই আন্দোলন করছে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে পর্যাপ্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই কাজগুলো যাদের দিয়ে সম্ভব তারা এখন কিন্তু শস্যের মধ্যে ভূত, অর্থাৎ তারা এই অনুপ্রবেশ করেছে এবং তারা সামনে
আমাদের কিছু নেতাকে বা কথিত কিছু নেতাকে সামনে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও অস্ত্র মামলা প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অবরোধ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা, সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27শে মার্চ থেকে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। শেকড় কাটা পড়ায় দুর্বল গাছ উপড়ে পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সড়কের পাশের বাসিন্দা ও রাস্তা ব্যবহারকারীরা। তবে সড়ক বিভাগের দাবি, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে শেকড় রেখে কাজ করা সম্ভব নয়। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থল বন্দরকে যশোরের সাথে সংযুক্ত করেছে কিলোমিটারের পর কিলোমিটার শতবর্ষী বৃক্ষশোভিত ঐতিহাসিক এই রোড। 2017 সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়, কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় 4 ফুট উঁচু গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়েছে। ইতোমধ্যে 50% খোঁড়াখুড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলি কেটে গাছগুলি যাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজগুলি সড়ক বিভাগ ঠিকাদারকে দিয়ে করে আসছে। এদিকে শেকড় কাটায় দুর্বল হয়ে বেশ কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ। আরও গাছ উপড়ে পড়তে পারে এবং তাতে জানমালের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত সড়কের পাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা। খনন করার সময় শিকড়গুলো কেটে যায়, যার কারণে গাছগুলো এখন বর্তমানে 99% ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন এই গাছ পড়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায় কিনা। চলাচলে বিশাল সমস্যা, কখন কোন মুহূর্তে গাছ পড়ে যায়, শিকড় মেকড় কেটে দিতেছে। ইতিমধ্যে 4টি গাছ পড়ে গেছে, তো সামনে এপ্রিল মে মাসে ঝড়ে অন্তত 50টা গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হবে এবং ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিবেশবাদীদের অভিযোগ অস্বীকার করে সড়ক বিভাগ বলছে, গাছের শেকড় কাটায় ঝুঁকি বাড়লেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং এর কাজের স্বার্থে আমি ওখানে শিকড় রেখে কাজ করলে আমার সড়কটা তখন অপরিকল্পিতভাবে হয়ে যাবে এবং সড়কের স্থায়িত্ব তখন নষ্ট হবে। সুতরাং বর্তমানে যে অর্থটা ব্যয় করা হচ্ছে তাতে আমাদের সরকারের সামর্থ্য নষ্ট হবে এবং সরকারেরই তখন আর্থিক ক্ষতি হবে। 2017 সালে যশোর রোডের দুপাশে 620টি শতবর্ষী সহ 2312টি রেইন ট্রি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গাছ রেখে এডিবি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 329 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার এ সড়কটির পুনর্নির্মাণের কাজ চলছে। সময় সংবাদ, যশোর। ভাঙাচোরা রাস্তা, লোকবল সংকট ও অবকাঠামো সহ নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হলেও বন্দর পায়নি পূর্ণাঙ্গ রূপ। পদে পদে ভোগান্তিতে পড়া ব্যবসায়ীরা এজন্য দুষছেন পরিচালনার দায়িত্বে থাকা পানামা পোর্ট লিমিটেডকে। এতে ক্ষুব্ধ কাস্টমস কর্মকর্তারাও। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, মুখ খোলেননি তারা। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট।
কংক্রিটহীন মাটির বন্দর যেন ধুলো কাদার রাজ্য। সরু প্রবেশ পথ, খালাস পয়েন্টে শেড না থাকায় ঝুঁকিতে থাকে কাঁচামাল। যত্রতত্র মালামাল খালাসের চিত্র জানান দেয় দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনা মসজিদের সংকট ও বেহাল অবস্থার। অথচ উন্নয়নের লক্ষ্যে 2006 সাল থেকে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে বন্দরটি। গাড়ির লোড আনলোডের অসুবিধা, জাম হয়, মানে গাড়ি রাখার মতো পার্কিং নাই, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। গাড়ি আইলে উপর থেকে আইলে লোড হবে, লোড করার পর তখন আমরা যাই। যে যেখানে পাচ্ছে রাস্তাঘাটে পাথর টাথর এইসে আবিঝাবি মানে মিস করে আপনার যানজট লাগছে, তখন আমরা সমস্যা বোধ করছি। শুরুর 4 বছরে অবকাঠামোগত উন্নয়ন সহ পূর্ণাঙ্গ স্থলবন্দর করার শর্তে 25 বছরের জন্য দায়িত্ব নেয় পানামা পোর্ট লিমিটেড। কিন্তু 13 বছর পার হলেও উন্নয়ন হয়নি তেমন একটা। এসব নিয়ে অভিযোগের শেষ নেই ব্যবসায়ীদের। এই রাস্তাতে গাড়ি আসতে পোল্ট্রি খেয়েছে রাস্তা, এই জন্য ইম্পোর্টাররা চলেছে অন্য বর্ডারে। পানামাতে কোনো মানে সিস্টেম নাই, মাল ওঠা নামাতে দেখা যাচ্ছে একটা সময় লেগে যায়। ফলের গাড়িগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে ফল তো এটা কাঁচা মাল, একটু প্রবলেম তো ফেস করতেই হয়। অবকাঠামো কিছু পরিবর্তন হলে হয়তো বা আরো ভালো চলতে পারে বা ভালো ফল আসতে পারে। পানামার এমন অব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কাস্টমস বিভাগ। আরো শক্তিশালী করতে হবে ওই ব্রিজ, গেটগুলোকে তারা আরো মজবুত করতে হবে, ভিতরের রাস্তাঘাট আর তাদের সুন্দর করতে হবে, শেডগুলোকে তারা ভালো করতে হবে। শেড দিয়ে এখন পানি পড়ে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি বোর্ডকে অলরেডি একটা চিঠি লিখছি এবং আশা করছি এটা খুব অচিরেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা 30,15,000 রাজস্বর বিপরীতে আদায় হয়েছে মাত্র 14,32,000 টাকা। তবে মার্চ থেকে রাজস্ব আদায় উদ্বৃত্ত বলে দাবি কর্তৃপক্ষের। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বৈশাখী কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বুটিক্স হাউসগুলো। বাংলা বর্ষবরণ সামনে রেখে রঙিন পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তাদের চাহিদা পূরণে এবারও পোশাকে নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান বিক্রেতারা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। শ্বশুর একটু বয়স্ক লোক, তো ওনার জন্য বেসিক্যালি উনি যশোর থাকে, তো আমাকে বলছে যে পাঞ্জাবি করার জন্য। তা আমি নর্মালি ওই একটু বৈশাখের মাথায় রেখেই কিনতেছি। আমি জানি আমি শ্বশুরকে একটু সারপ্রাইজ দিতে চাই। আর কদিন পরেই বাংলা সার্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি কেন্দ্র করে এভাবেই কেউ নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য ছুটছেন পছন্দসই মার্কেটগুলোতে। কিনছেন নানা রঙের মিশ্রণে তৈরি রঙিন সব পোশাক। দেশীয় নকশায় আঁকা বা হাতে কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ নিচ্ছেন গহনাও। বৈশাখটা মূলত বাঙালির একটা প্রধান উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের যে নতুন পোশাকগুলো এসছে এগুলো আমরা কিনছি। মেয়েরা সবসময় নতুনত্ব চায়। এবার আমার ফুলের প্রতি, ফুল টুল প্রিন্টের প্রতি আমার খুব ইয়ে ছিল, আকর্ষণ। দেশীয় পণ্যগুলো ভালো লাগে, যেমন ব্লকটা পছন্দ। লাল সাদার যে ট্রেন্ডটা ছিল এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে, এখন তো হচ্ছে বৈশাখ মানে অনেক কালার, অনেক রং। আমার বেশি পছন্দ পায়েলটা আর ইয়াররিংস। বৈশাখে ছেলেদের লাল সাদা বা এককালের পাঞ্জাবি পছন্দের হলেও নারীদের চোখে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের এমন বৈচিত্র্য চিন্তা করেই এবার পোশাকে দেশীয় আমেজ ও ডিজাইনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান বিক্রেতারা। বৈশাখকে ডিপেন্ড করে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু করছে। 3টা থিম নিয়ে কাজ করছি, নকশি কাঁথা, তারপর চাকমা সম্প্রদায়ের একটা কায়েম চৌধুরীর আলপনা নিয়ে কাজ করা হয়েছে বৈশাখে। বৈশাখ উপলক্ষে বিক্রি মাশাআল্লাহ ভালোই। এবার কাস্টমারদের চাহিদা শাড়ির দিকে বেশি আছে, ওই অনুযায়ী আমরা শাড়ি করেছি। উৎসবে মাতুক প্রতিটি মন, প্রাণোচ্ছল হোক প্রতিটি ক্ষণ, আর রঙিন আয়োজনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক উন্নয়নের দিগন্তে, এমন প্রত্যাশাই উৎসব প্রেমীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৈশাখী কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। যাচ্ছি তার কাছে। শিউলি, স্বপ্না, বাঙালি প্রাণী উৎসব পহেলা বৈশাখ দ্বার প্রান্তে আর মাত্র 5 দিন পরই পহেলা বৈশাখ, এবং এই উৎসবকে ঘিরে কিন্তু নগর জুড়ে নানা ধরনের প্রস্তুতি চলছে। সেই সাথে শপিং মলে এবং বিপণী বিতানগুলোতেও কেনাকাটা জমে উঠেছে। তবে আপনি জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই বেশ কয়েক দফার বৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তাই এই মুহূর্তে কিন্তু শপিং মলগুলোতে বৃষ্টির কারণে হয়তো অনেকেই ক্রেতারা সেভাবে আসতে পারেনি। তবে অনেকেই যারা কাছে আছেন তারা কিন্তু তাদের বৈশাখী যে কেনাকাটা সেটা কিন্তু শুরু করে দিয়েছেন এবং সুযোগ সুবিধা মতো শপিং মলগুলোতে তারা ঘুরছেন। এই মুহূর্তে আমি আছি
বেইলি রোডের যে বুটিক হাউস আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা কিন্তু নানা ধরনের শাড়ি দেখছেন এবং বাঙালি নারীদের কিন্তু যে কোনো উৎসবেই প্রথম পছন্দ শাড়ি এবং বৈশাখী সাজে কিন্তু শাড়ির আবেদন অনেক বেশি। পয়লা বৈশাখে সারা দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান থাকে এবং সেই অনুষ্ঠানগুলোতেই নারীরা তাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন, উপভোগ করেন। রমনা বটমূল টিসি থেকে শুরু করে বিভিন্ন নগর জুড়েই চলে নানা ধরনের অনুষ্ঠান এবং এই শাড়ির প্রতি যে আলাদা বাড়তি আকর্ষণ, তাই কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বিপণী বিতানগুলো এবং বুটিক হাউসগুলো নানা ধরনের নানা ডিজাইনের নানা নকশার শাড়ি তারা নিয়ে এসেছেন এবং কিরায়ত যেমন লাল সাদার একটি প্রাধান্য থাকে পয়লা বৈশাখের যে শাড়িতে, সেই সাথে কিন্তু নানা রঙের মিশেলে তাঁত, হাফ সিল্ক, জর্জেট এবং হচ্ছে জামদানি, মসলিন, তসর সিল্কের উপরেই ব্লক, বাটিক, এপ্লিক, কারচুপি, এমব্রয়ডারি সহ স্ক্রিন প্রিন্টের কাজের শাড়ি, নানা কারুকাজ করা শাড়িগুলো কিন্তু বুটিক হাউসগুলো নিয়ে এসেছে এবং ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী শাড়িগুলো তারা দেখে শুনে বাছাই করে কিনছেন। এখানে দামের কথা যদি বলি, 1000 থেকে শুরু করে প্রায় 7 থেকে 8000 টাকা দামের মধ্যে শাড়িগুলো বিক্রি হচ্ছে এবং তাঁতের মাল্টি কালারের কাজ করা, এমব্রয়ডারি এবং কারচুপির কাজ করা শাড়ি চলছে। লাল সাদার পাশাপাশি নানা রঙের মিশেলে হলুদ কমলা, তারপরে সবুজ নীলের প্রাধান্য রয়েছে শাড়িগুলোতে এবং বিকেলের পর কিন্তু ক্রেতাদের ভিড় অনেক বাড়ে এবং এখানে যে আমি বেইলি রোডের যে বুটিক হাউসগুলো আছে সেখানেও বলা যায় কেনাকাটা মোটামুটি জমে উঠেছে। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু নারী ক্রেতারা আসছেন বুটিক হাউসগুলোতে তাদের পছন্দের শাড়িটি কিনতে। স্বপ্ন এই ছিল আমার কাছে এখনকার মতো বেইলি রোড থেকে বৈশাখী কেনাকাটার সর্বশেষ। বেইলি রোড থেকে আমাদের রিপোর্টার হাজরা শিলে যোগ দিয়েছিলেন বৈশাখী কেনাকাটার সবশেষ খবরাখবর জানাতে। বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, মটক, বাতাসা সহ নানা ধরনের সাজ। বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ তৈরিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বসে নেই শিশুদের টমটম গাড়ি, বেহালা, ঠেলা গাড়ি আর ঢোল তৈরির কারিগররাও। শত বছরের গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। গ্রামগঞ্জে বসবে বৈশাখী মেলা। সেই উৎসব রাঙাতে প্রস্তুত হচ্ছে কারিগর পলাশের বেহালা, প্রদীপের ঢোল ও আসাদের টমটম গাড়ি। বৈশাখ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের খেলনা তৈরি কারিগরদের। দিনরাত পরিশ্রম করে শিশুদের তৈরি নানা খেলনা বানাচ্ছেন তারা। এখন খুব ব্যস্ত, মালের খুব চাহিদা। ওই পহেলা বৈশাখের উপলক্ষে অনেক জায়গায় মাল চাহিদা। সকাল থেকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। বসে নেই ভাট্রা গ্রামের সাজ কারিগররাও। বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য ধরে রেখে মিষ্টান্ন দিয়ে বাতাসা, হাতি, ঘোড়া, পাখি, মাছ সহ নানা ধরনের সাজ তৈরি করছেন তারা। সাজ বানাইতেছি, সাজের মধ্যে অনেক কিছু আছে, খেলনা, সাজ, মুটো। আমরা মূলত চিনি দিয়ে তৈরি আপনার কদমা, তারপর সাজের তৈরি আপনার হাতি, ঘোড়া, মাছ, এগুলা বানিয়ে থাকি। সাজের চাহিদা থাকায় বিক্রি ভালো হচ্ছে জানিয়ে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। মাল এখান থেকে নিয়ে ঢাকা পাঠাচ্ছি, রাজশাহী পাঠাচ্ছি, মালের খুব চাহিদা এখন। তারাও লাভবান হচ্ছে, আমি লাভবান হচ্ছি। মানিকগঞ্জের সাজের কদর রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে কারিগরদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দেওয়ার জন্য সরকার সহজ শর্তে ঋণ দিয়ে এই শিল্পটাকে ধরে রাখবে। সমাজসেবা অফিসের তথ্য মতে মিষ্টির তৈরি সাজ ও শিশুদের নানা খেলনা তৈরিতে জেলায় শতাধিক পরিবারের প্রায় 500 কারিগর রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। মাদ্রাসার এক পিয়ন সহ আটক 3, 2 দিন পর মামলা দায়ের।
সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 33, স্বজনদের আহাজারি। এবং মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষা মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।